গোকুলপুর গ্রামে শ্রীমতী দেবী তার দুই পুত্র রামগোপাল এবং অশোককে নিয়ে থাকতেন। রামগোপালের স্ত্রী মীনা অশোককে দেখলে সবসময় ঈর্ষান্বিত হতেন। অশোক তার মায়ের সেবা করতেন, সকলের সাথে হাসতেন, খেলতেন এবং সব সময় খুশি থাকতেন। রামগোপাল মাঠে কাজ করতেন আর অশোক তার বাবার কাজ সামলাতেন। গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে সবজি বিক্রি করতেন। এক সকালে অশোক সবজির গাঁঠিলে নিয়ে বাড়ি থেকে বেরোতে লাগলেন। মা, আমি সবজি বিক্রি করতে যাচ্ছি, তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে বাবা, আসার সময় ওদিক থেকে কিছু ফলও কিনে এনো। মা, তুমি তো জানো এই কাজে বেশি রোজগার হয় না, কোনো মতে নিজের খরচটাই জোগাড় করতে পারি। দাদাকে বলে দিও উনি যেন ফল নিয়ে আসেন। ঠিক আছে, এখন আমি চলি। এই কথা শুনেই রামগোপালের স্ত্রী মীনা আরও রেগে গেলেন এবং স্বামীর কাছে বললেন, দেখো তো, এই অশোক বাড়ির জন্য কিছুই করে না, খাবার দাবার আনে না, কোনো সাহায্য করে না। আরে ছেড়ে দাও, ও এখনো মায়ের সেবা করে, সেটাই অনেক। তুমি ঠিক বলছ না, ও যা রোজগার করে সেটা দিয়ে করেটা কি? নিশ্চয়ই কোথাও নিজের জন্য ধন লুকিয়ে রেখেছে। মীনার কথা শুনে রামগোপালও চিন্তায় পড়লেন। হয়তো তোমার কথাই ঠিক, আমাকেও ভাবতে হবে। এখন তো আমি মাঠে যাচ্ছি, সন্ধ্যায় ফিরে কথা বলবো। তখনই শ্রীমতী দেবী তার পুত্রবধূর কাছে জল চাইলেন, কিন্তু মীনা রেগে বলল, সারা দিন শুধু জল জল করতে থাকো, তুমিও তো কোনো কাজ করো না, আর তোমার আদরের ছেলে অশোক, সেও অকর্মণ্য। এই কথায় শ্রীমতী দেবীর মন খুব কষ্ট পেল। তিনি স্পষ্ট বুঝলেন মীনার মনোভাব ভালো নয়। সন্ধ্যায় অশোক সবজি বিক্রি করে বাড়িতে ফিরল। বাবা, বাজার থেকে কি ফল এনেছ? কোথায় মা, তেমন বিক্রি হয়নি, সামান্য কিছু রোজগার করতে পেরেছি। তাহলে বাবা, এই কাজটা ছেড়ে দাও না কেন? না মা, এটা তো বাবার শেষ স্মৃতি। সবজি বিক্রির ব্যবসা আমি কখনো ছাড়ব না। এই কথা শুনে মীনা আবার ক্রোধে ফেটে পড়ল। হ্যাঁ, কাজ ছেড়ো না, সব বোঝা আমাদের কাঁধে ফেলে দাও। তখন রামগোপাল বাড়ি ফিরল। এখন তার মনে মীনার কথাগুলো ঠুকে গেছে। মা, এভাবে আর চলবে না, আমাদের সম্পত্তির ভাগাভাগি করে নিতেই হবে। অর্ধেক কেন? যে জমি তুমি কিনেছ তাতে অশোকের কেন অধিকার থাকবে? অশোক শান্তভাবে বলল, দাদা, আমার এক টুকরো জমিও চাই না, আমি শুধু মাকে আমার সঙ্গে রাখব। আমার জন্য একটা ছোট কুঁড়ে ঘরই যথেষ্ট। এই কথায় শ্রীমতী দেবীর চোখে জল এসে গেল, কিন্তু রামগোপাল কঠিন হয়ে পুরো জমি নিজের নামে করে নিল। অশোক এখন মাকে নিয়ে আলাদা থাকতে লাগল। দরিদ্র হলেও মা ছেলে দুজনেই খুশি ছিলেন। অন্যদিকে রামগোপাল ও মীনা জমি আর সুখে মগ্ন ছিলেন। একদিন রামগোপাল তার স্ত্রীকে বললেন, আমি জানতাম না যে মা আর অশোকের চলে যাওয়ার পর আমি এত সুখ পাব। আচ্ছা, এখন আমি মাঠে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এদিকে পথে অশোকের সাথে গ্রামের এক লোকের দেখা হল। তার নাম রমন। আরে ভাই অশোক, কোথায় যাচ্ছ? আমি পাশের গ্রাম শক্তিনগর যাচ্ছি। ও, আমাকে ওদিকেই যেতে হবে, তবে তার আগে জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ নিতে হবে, যা আমার ঘরের খাবার জোগাবে। দুজন কথা বলতে বলতে জঙ্গলের দিকে চললেন। আমি তো এখান থেকেই গাছপালা পেয়ে যাব। এই বলে রমন জঙ্গলের ভেতরে চলে গেলেন, আর অশোক একা এগিয়ে গেলেন। অশোক গ্রামে সবজি বিক্রি করছিলেন। তখনই এক মহিলা তার কাছে এলেন। ভাই, আমার সবজি কিনতে হবে, তুমি কোথা থেকে এসেছ? আমি গোকুলপুর গ্রাম থেকে এসেছি। শুনেছি ওই পথে একটা বড় অশ্বত্থ গাছের কাছে একটা শিলা আছে যেটা কথা বলে। বলে যে তার কাজ শেষ করে দিতে পারে সেই সবচেয়ে ধনী হয়ে যায়, কিন্তু যেই চেষ্টা করে তার কাজ অসম্পূর্ণ থেকে যায় আর তার মৃত্যু হয়।
অশোক চমকে গেলেন এবং ভাবতে লাগলেন, সত্যি কি এমন হতে পারে? না থাক, এসব কথা ঠিক নয়। এই বলে অশোক তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে গেলেন। গ্রামে ফিরে অশোক তার মাকে সেই সব কথা বললেন, যা মহিলা তাকে বলেছিলেন। মা, আজ এক মহিলা বলছিলেন যে বড় গাছের কাছে একটা শিলা আছে যা কথা বলে। বলো, এটা কি করে হতে পারে? শিলা কি কথা বলতে পারে? আমি এসব কথায় বিশ্বাস করি না, কিন্তু এখন মন চাইছে যে গিয়ে দেখি। বাবা, সেখানে যেও না, জঙ্গল খুব ভয়ঙ্কর। লোকে বলে যেই ওই শিলার কাছে জড়িয়েছে তার আর কোনো খোঁজ মেলেনি। মা, আমি জানি এটা সব কুসংস্কার হবে, তবে রমন তো নিজের বাড়িতে ফিরলই না। যদি সত্যি কিছু হয়ে থাকে তবে সত্যটা জানা দরকার। আমাকে ওখানে যেতেই হবে। শ্রীমতী দেবীর মুখ দুশ্চিন্তায় ভরে গেল। তিনি বারবার ছেলেকে আটকানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু অশোকের মন এখন জঙ্গলের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। জঙ্গলের দিকে যাওয়ার সময় অশোক একাই পথে চলছিলেন। হঠাৎ তার সামনে এক সাধু বাবা দেখা দিলেন, পণ্ডিত মহেন্দ্র। বাবা, কোথায় যাচ্ছ এই নির্জন জঙ্গলে? বাবা, শুনলাম এখানে একটা শিলা আছে যা নাকি কথা বলতে পারে। আমি সেটাই দেখতে যাচ্ছি। বাবা, ওই শিলা তার 3টি কাজ করানোর জন্য মানুষকে ধন আর ঐশ্বর্যের লোভ দেখায়, কিন্তু মনে রাখবে, যেই সেই লোভে পড়েছে তার কাজ অসম্পূর্ণ থেকে গেছে এবং তার মৃত্যু নিশ্চিত হয়েছে। ধনের লোভ, এটাই তো সবচেয়ে বড় ফাঁদ। বাবা, যদি এটা সব সত্যি হয় তবে মানুষ কেন বারবার ফাঁদে পড়ে? এটাই তো মায়া বাবা, ধনের চমক মানুষের চোখ বন্ধ করে দেয়। পণ্ডিত মহেন্দ্রের কথা সত্ত্বেও অশোক জঙ্গলের ভেতরে যাওয়ার সংকল্প করলেন। ভেতরে এগিয়ে গেলেন। একটি বড় অশ্বত্থ গাছের কাছে তিনি পাথরের একটি শিলা দেখতে পেলেন। বাবা, তুমি যদি আমার 3টি কাজ করে দাও তবে আমি তোমাকে ধনী বানিয়ে দেব। আমি কি করে বিশ্বাস করি যে তুমি সত্যি বলছ? যদি আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাজ করি আর তুমি তারপর পালিয়ে যাও? এমন কিছুই হবে না, আমি তোমাকে ধন দেব। আমার 2টি কাজ সম্পন্ন হলেই আপনি আমার জন্য প্রতিশ্রুত সব ধন নির্দ্বিধায় দিয়ে দেবেন। সেই ধন পাওয়ার 1 সপ্তাহের মধ্যেই আমি কৃতজ্ঞচিত্তে আপনার 3য় কাজটিও পূরণ করব। তোমাকে 2টি কাজ শেষ করতে হবে। যদি 1 সপ্তাহের মধ্যে ফিরে না আসো তবে আমি তোমার এবং তোমার পরিবারের সর্বনাশ করে দেব। ঠিক আছে, আমি এই শর্ত মেনে নিলাম। এবার বলো, প্রথম কাজটা কি? তোমাকে মহাগুহার বুনো হাতির দাঁতের একটি টুকরো এনে আমার শিলার নিচে রাখতে হবে। এমন কাজ খুব কঠিন, কিন্তু ঠিক আছে, এখন আমাকে এটা করতেই হবে। হাঁটতে হাঁটতে তিনি একটি পুকুর দেখতে পেলেন। তিনি মনে মনে উপায় বের করতে শুরু করলেন। সবশেষে তিনি দেখলেন একটি হাতির বাচ্চা নদীতে পড়ে আছে। তিনি বাচ্চাটিকে বের করে আনলেন। ঠিক সেই মুহূর্তে বড় হাতি এসে হাজির। আরে, আমার বাচ্চা, তোর কিছু হয়নি তো? তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছ। তোমার সাহসিকতার জন্য আমি তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। আমি শুধু চেয়েছিলাম তাকে কোনো মতে নিরাপদে বের করে আনতে। তুমি কি আমাকে তোমার দাঁতের একটি টুকরো দিতে পারো? ঠিক আছে, আমি তোমার দাবি এখনই পূরণ করছি। হাতি খুশি মনে তার দাঁত থেকে একটি টুকরো কেটে অশোককে দিয়ে দিল। অশোক দ্রুতপদে শিলার দিকে ফিরলেন। তিনি সেই হাতির দাঁতটি শিলার নিচে রেখে দিলেন। তখনই শিলা থেকে রঙিন আলো বেরোতে লাগল। কাজ শেষ হওয়ার পর অশোক শিলার সামনে দাঁড়ালেন। এখন বলো, দ্বিতীয় কাজটা কি? তোমাকে গরুড়ের একটি বিশাল পাখি, তার একটি পালক আনতে হবে। অশোক গরুরের বাসায় গিয়ে একটি ডিম তুলে নিলেন। গরুর যখন ফিরে এলো তখন সে দেখল যে তার একটি ডিম অশোক ধরে রেখেছেন।
হে মানব, তুমি যেই হও, এই ডিমটা আমার। আমি তোমার এই ডিমের কোনো ক্ষতি করব না, যদি তুমি আমাকে তোমার একটি পালক দাও তো। ঠিক আছে, তোমার যা চাই তুমি নিয়ে নাও, কিন্তু আমার ডিমটা আবার আমার জায়গায় রেখে দাও। তুমি যদি তোমার পালক নাও দিতে, তবুও আমি তোমার ডিমের কোনো ক্ষতি করতাম না। গরুর তার একটি পালক ছেড়ে অশোককে দিয়ে দিল। অশোক ফিরে এসে শিলার কাছে গেলেন। অশোক গরুর পালকটি শিলার চরণে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে শিলা থেকে রঙিন আলো বেরোল। তুমি আমার দুটি কাজ সম্পূর্ণ করেছ। এখন যেমন কথা ছিল সেরকমই হবে। আমি তোমাকে ধন দৌলত দিচ্ছি। শিলার নিচে হঠাৎ সোনা, রত্ন উপস্থিত হল। আমি যে শর্ত রেখেছিলাম তা পূরণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখনই ধন আমার পরিবার এবং আমার গ্রামের কাজে আসবে। মনে রেখো অশোক, 1 সপ্তাহ পর তোমাকে আমার তৃতীয় কাজটিও সম্পূর্ণ করে দিতে হবে। যদি তুমি ফিরে না আসো, তবে তোমার পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেব। হ্যাঁ, আমি ফিরব, কথা দিচ্ছি। অশোক সোনার কলস হাতে নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। ওদিকে মিনা জুয়ার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে দিনরাত কেবল সেটারই কথায় ভাবতেন। মিনা ও রামগোপাল তাদের সব কিছু শেঠ ধরমপালের কাছে বন্ধক রেখে জুয়ায় বাজি ধরলেন। শেষমেশ তারা সব কিছু খোয়ালেন। অশোক ধন ঐশ্বর্য নিয়ে বাড়িতে ফিরলেন। মিনা ও রামগোপাল তাদের ভুল বুঝতে পারলেন এবং অশোক ও শ্রীমতী দেবীর কাছে এলেন। মিনা কাঁপতে কাঁপতে বললেন, মা, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আপনাকে এবং অশোককে অনেক কষ্ট দিয়েছি। আমাদের ক্ষমা করে দিন। অশোক আর আমি যখন কষ্ট পাচ্ছিলাম, তোমাদের দয়া তখন কোথায় ছিল? আজ অনুতাপের কথা কেন বলছো? অশোক, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ তোমার সামনে মাথা নত করে বলছি, আমি খুব লজ্জিত। আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তবে আমি জীবনভর শান্তিতে থাকতে পারবো না। দাদা, যা হয়ে গেছে তা ভুলে যাও। পরিবারের মধ্যে শত্রুতা থাকা উচিত নয়। মা, তুমি এদের ক্ষমা করে দাও না। শেষ পর্যন্ত এরা আমাদেরই আপনজন। শ্রীমতী দেবী তার ছেলের অনুরোধ শুনলেন। তিনি মিনা আর রামগোপাল দুজনকেই ক্ষমা করে দিলেন। 6 দিন পেরিয়ে গেল। তারপর 7ম দিন এলো। অশোক সবকিছু গুছিয়ে জঙ্গলের দিকে যাত্রা করলেন। অশোক শিলার সামনে দাঁড়ালেন। আমি ফিরে এসেছি। দয়া করে বলুন, তৃতীয় কাজটা কি? তোমাকে রাজা অরুণ প্রতাপের গলা থেকে সেই চন্দ্রহার ছিনিয়ে আনতে হবে। রাজা অরুণ প্রতাপ, এই কাজ আমি কি করে করব? তোমার সাহসের এটাই পরীক্ষা। যাও আর যে কোনো উপায়ে সেই হার নিয়ে আসো আর আমাকে অভিশাপ থেকে মুক্ত করো। ঠিক আছে, আমি এই কাজ করেই ছাড়ব। অশোক রাজপ্রাসাদের দিকে চললেন। তিনি দ্বার রক্ষকদের কাছে গেলেন এবং বললেন, আমার কাছে রাজার জন্য একটি গোপন বার্তা আছে। দয়া করে বলে দিন যে আমাকে রাজভবনে ডাকা হোক। প্রহরীরা সাবধান করলেন। অবশেষে অশোককে রাজার দরবারে প্রবেশ করানো হল। মহারাজ অশোকের দিকে তাকিয়ে রইলেন। বলো, সেই গোপন তথ্যটা কি? কে আমাদের রাজ্যে প্রবেশ করেছে? আমার কাছে এই তথ্য আছে যে অন্য রাজ্যের সেনাপতি ছদ্মবেশে আপনার সৈন্যদের মাঝে আত্মগোপন করেছেন। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে এখানে পদ ও সম্মান দেওয়া হবে, আর সেই অনুপ্রবেশকারী সেনাপতিটিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু শোনো, যদি এই সব মিথ্যা হয়, তবে তোমাকেও মৃত্যুদণ্ডই দেওয়া হবে। সেই রাতে অশোক মহারাজের শয়নবক্ষে প্রবেশ করলেন। মহারাজ গভীর ঘুমছিলেন।
অশোক সাবধানে চন্দ্রহারটি নিয়ে নিলেন। চন্দ্রহার নিয়ে অশোক শিলার কাছে পৌঁছলেন। অশোক, এই মালাটি আমার গলায় পরিয়ে দাও, যাতে আমি আমার আসল রূপে আসি। অশোক ধীরে ধীরে মালাটি শিলার গলায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শিলাটি ভাঙতে লাগল এবং সেখান থেকে এক ভয়ঙ্কর জাদুকর কালজয় এর আবির্ভাব হল। মূর্খ মানুষ, তোর নির্বুদ্ধিতা আমাকে মুক্ত করে দিল। আজ থেকে আমি এই পৃথিবীতে রাজ করব। তুমি কে? আমি সেই যে এই পুরো পৃথিবীতে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু একজন সাধু আমাকে অভিশাপ দিয়ে একটি পাথরে বন্দী করে দিয়েছিল, আর সিদ্ধি লাভের জন্য কেবল একটি বলি বাকি ছিল, আর মূর্খ, সেই বলি হবি তুই। আরে কালজয়, তোর নির্বুদ্ধিতা তো তোর। হ্যাঁ, বাবা আমাকে আগেই বলে দিয়েছিলেন। জানিস, যখন আমি হাতির দাঁত দিয়েছিলাম, সেটা পুরো দাঁত ছিল না, কেবল অর্ধেক ছিল। আর যে গরুর পালক দিয়েছিলাম, সেটাও ছিল অসম্পূর্ণ। প্রতিটি জিনিস দেওয়ার আগে আমি বাবার কাছ থেকে সেগুলোর উপর মন্ত্রপুত করিয়েছিলাম, যাতে তোর শক্তি পুরোপুরি ফিরে না আসে। না, এটা অসম্ভব। তাহলে তুই আমাকে ধোঁকা দিয়েছিস? অশোক পণ্ডিত মহেন্দ্র শেখানো মন্ত্র পড়ে তার দিকে ছুটতেই তার গায়ে আগুন ধরে যায়। না, এটা হতে পারে না। আমি অমর, কেউ আমাকে ভস্ম করতে পারে না। শেষমেশ সেখানেই ধুলো আর ছাই হয়ে মিলিয়ে গেল। অশোক এখন কেবল ধনীই ছিলেন না, বরং তার পরিবার এবং গ্রামের রক্ষকও হয়ে উঠেছিলেন। এই রকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।